সাহিত্যের পাতা থেকে বাস্তবের খাতা জুড়ে ছড়িয়ে রয়েছে রোমহর্ষক কিছু রহস্যের ঘটনা। নজিরবিহীন সেই সব রহস্য ও রোমাঞ্চের সন্ধান পেতে উঠে পড়ুন রহস্য এক্সপ্রেসে। টিকিট কাটার দরকার নেই, শুধু ছোট্ট একটা সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন একের পর এক রহস্য রোমাঞ্চ গল্প। আজ রবিবার, আর রবিবার মানেই রহস্য এক্সপ্রেসে ভিন্ন স্বাদের রোমাঞ্চকর সব গল্প। তবে আজকের গল্পে রোমাঞ্চের সাথে রয়েছে রোম্যান্স, সাসপেন্স আর এমন একটা ভয় যা আমি নিশ্চিত আপনি কোনোদিনও পাননি। রহস্য এক্সপ্রেসের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আমাদের সমস্ত গল্পের আপডেট ঠিক সময় পেতে সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করেছেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক কেনেথ হার্কার রচিত দ্য স্পোর্ট অফ দ্য ওক গল্পের বাংলা রূপান্তর ওক কাহিনী। অনেক বছর যত্ন করে রাখার পরে শেষ পর্যন্ত আজ রাতেই ওক গাছের বীজটা পুড়িয়ে ফেললাম। ভাবলাম এর ফলে হয়তো দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি পাব। বীজটাকে কয়লার আগুনের মধ্যে ফেলে দিলাম। সেটা ফটফট শব্দ করল, তারপরেই জ্বলে উঠল। বীজটা পুড়ে ছাই হয়ে গেল, আর আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। অনেকদিন পর্যন্ত দুঃস্বপ্নগুলো দেখিনি, কিন্তু কয়েক সপ্তাহ আগে তারা আবার দেখা দিতে শুরু করলো। সেই একই দুঃস্বপ্ন। আমি যেন শুনতে পাচ্ছি করাত দিয়ে একটা গাছ কাটা হচ্ছে, একটা বিশাল বড় ওক গাছ। গাছটা পড়তে পড়তে একটা প্রচণ্ড আর্তনাদ করে ওঠে। মনে হয় এক্ষুনি হুড়মুড় করে আমার শরীরের উপর ভেঙে পড়বে, আর তারপরেই ঘুমটা ভেঙে যায়। অন্ধকারে হাতড়ে দেখি সারা শরীর ঘামে ভিজে গেছে, আর ঘুম আসে না। সেই নিদ্রাহীন প্রহরগুলিতে শিক বসানো জানলার দিকে তাকিয়ে লেসলি ডিয়েকানকে মনে পড়ে তার সেই কাহিনী। 20 বছর আগে এই ঘরে বসে যা সে আমাকে শুনিয়েছিল। একটা হাসি খুশি বেপরোয়া কলেজে পড়া যুবক লেসলি ডিয়েকান, আর সেই কিনা হয়ে উঠেছিল ভয়ের একটা জীবন্ত প্রতিমূর্তি। শেষ পর্যন্ত বুঝিবার তার চাইতেও শোচনীয় কিছু। ডিয়েকানের এক হাড়া চেহারা, মাথায় বালিরং চুল, চটপটে স্বভাব, হাসি ঠাট্টায় ভরপুর। দুজন একসঙ্গে কলেজে গেলাম রসায়নশাস্ত্র পড়তে, যদিও সে গিয়ে পড়ল ভাষা শিক্ষার ছাত্রী সুন্দরী ওয়েন্ডি ট্রায়ানের খপ্পরে। মানব সম্পর্কের রসায়ন চর্চাতেই তার বেশি সময় কাটতে লাগল। ক্রমেই তার দেখা পাওয়া ভার হয়ে উঠতে লাগল। পড়াশোনাতেও ঢিল পড়ল। মনে পড়ে সেদিন রাতে আমার ঘরেই মার্গ্রেভকে নৈশভোজে আপ্যায়ন করেছিলাম। এমন সময় ডিয়েকন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। কলেজ গাউনটাকে একপাশে ঝুলিয়ে রাখল। সারা সন্ধেটা ওয়েন্ডির সঙ্গে কাটানোর আনন্দে তার মুখখানি জলজল করছে। টোস্টিং ফর্কটা হাতে নিয়ে আগুনের পাশে উবু হয়ে বসে নিজের জন্য এক টুকরো রুটি টোস্ট করতে শুরু করল। একটু সরে বসো তো লেস, বলে বন্ধুর মতোই তাকে আস্তে একটু ঠেলা দিলাম। ঘরে এমনিতেই যথেষ্ট হাওয়া আসছে, তোমাকে আর আগুনটা উস্কে দিতে হবে না। সে আপত্তির সুরে বলল, থামো তো নরম্যান, যখনই ঘরে ঢুকি তখনই তুমি কেবল হাওয়ার জন্য হাহাকার করো। হয়তো কখনো কখনো করি, আমার ঘরটা যেন একটা গুদাম। কিন্তু সেই মুহূর্তে আমি ভাবছিলাম মার্গ্রেভের কথা, ইতিহাসের ছাত্র, তীক্ষ্ণ বুদ্ধির রাগী মার্গ্রেভের কথা। সেই রাতে কেন তাকে নৈশভোজে ডেকেছিলাম সেটা মনে পড়ছে না। এককালে সে সেনাবাহিনীতে ছিল, যুদ্ধে পঙ্গু হয়ে ফিরেছে। ভালো পোশাক পরে, মাথায় ফুলের তেল মাখে, তার বেশি তার সম্পর্কে কিছু জানি না। টোস্টে মাখন মাখিয়ে ডিয়েকন টিপটের ঢাকনাটা খুলল। এ কি, এ যে একেবারে মরুভূমি, এক ফোঁটাও নেই। যা হোক, 2-1 ফোঁটা যা ছিল তাই গলায় ঢেলে ডিয়েকন মেজাজটা ফিরে পেল।
হেসে বলল, দেখো নরম্যান, ওই হাওয়া হাওয়া করে চেঁচিয়ে লাভ নেই। এসব সেকেলে পুরনো বাড়ির অবস্থা এইরকমই হয়। আরে তুমি তো সে কথা বলবেই, তোমাকে তো আর এখানে রাত কাটাতে হয় না। কথায় কথায় কথা বেড়ে চলল। ডিয়েকন অনেক প্রাচীন বাড়িঘরের নজির উপস্থিত করল, আর আমিও সুযোগ বুঝে আলোচনার মোড় ঘোরাবার জন্যে একটা প্রাচীন বাড়ির প্রসঙ্গই তুললাম। আরে বাবা, অনেক প্রাচীন জমিদার বাড়ির ইতিহাসই যখন তোমার জানা, তখন এই বাড়ির কথাই শোনাও না। শুনবে? ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই ওক গাছের কথাই ধরো। ওক গাছ? এখানে তো কোনো ওক গাছ নেই। এখন নেই। 400 বছর আগে এখানে ছিল ওক গাছের জঙ্গল। এই জানলার পাশেই যেসব দৈত্যের মতো গাছ জন্মাতো, তাদের কথা কখনো শোনোনি বোধ হয়। কথার ফাঁকে ফাঁকে সে জ্যাম মাখানো টোস্ট চিবুতে লাগলো। গায়ের এক গোয়ার গোবিন্দ আর তার মনের মানুষ সেই গাছের নিচেই ঘুমোতো। অসংখ্য ডালপালার মনোরম ছায়া, প্রেম করার পক্ষে মোক্ষম জায়গা। আচ্ছা, তুমি কি জানো যে একসময় এই ঘরগুলি জমিদার বাড়ির অংশ ছিল? একদিন জমিদারবাবু স্থির করলো যে সব ওক গাছ কেটে ফেলবে। দূরের গাছগুলি একটার পর একটা কাটা হতে লাগলো। বড় গাছটার গায়ে তখনও হাত পড়েনি। জমিদারবাবুর মনে আশা ভাবগতিক দেখে প্রেমিক যুগল অবস্থা বুঝে সেখান থেকে সরে যাবে, কিন্তু বৃথা আশা। তারা এটাকে নিজেদের সম্পত্তি বলেই ধরে নিল। এক ধরনের জবরদখল আর কি। বড় গাছটার পালা যখন এলো, তখনও তারা গাছটার নিচে শুয়ে রইল। জমিদার বাবুর তখনও টনক নড়ল না। ভাবলো সময় হলে তারা ঠিক সরে যাবে, কিন্তু তারা সেখানেই শুয়ে রইল। শেষ পর্যন্ত করাত কুড়ুল নিয়ে কাঠুরেরা এলো, গাছে করাত বসালো। দৈত্যাকার প্রাচীন সে গাছ। কাটতে সময় লাগলো অনেক, কিন্তু গাছটা যখন মরমর শব্দ করে দুলতে শুরু করলো, তখন জমিদারবাবু চিৎকার করে শেষবারের মতো সাবধান করে দিল। আর ডিয়েকন হাতটা তুলল, হাসতে হাসতে হাতলের উপর রাখা টোস্টটাকে এক আঘাতে গুঁড়ো করে ফেলল। আমি চমকে উঠলাম, কিন্তু মার্গ্রেভের কোনো ভাবান্তর দেখলাম না। একজন গোয়ার গোবিন্দর বিদায় হলো বলে ডিয়েকন মাখন মাখাবার ছুরিটা দিয়ে তার হাতের তালু থেকে জ্যামটা চেঁচে ফেলতে লাগলো। নিস্তব্ধতা ভেঙে আমিই কথা বললাম, আচ্ছা, তার প্রণয়িনীর কি হলো? একটা ভাঙা পানি এসে বেঁচে গেল। বাঁকা চোখের টোস্টের অবশিষ্ট টুকরোগুলোর দিকে তাকিয়ে ডিয়েকন সেগুলোকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। এর মধ্যে প্রাচীনতার ঐতিহ্যের কি আছে? ঐতিহ্য? সে আর এক ইতিহাস। মনে হচ্ছে তুমি সেটাই শুনতে চেয়েছিলে, তাই না? খাবারের প্লেটগুলো একপাশে সরিয়ে রেখে বললাম, তোমাকে তো আমি চিনি, তুমি যা বলবে তা আমি বিশ্বাস করি না। তোমার বন্ধু মার্গ্রেভকে জিজ্ঞাসা করো, সে তো একজন ইতিহাসের ছাত্র। এইবার মার্গ্রেভ প্রথম কথা বলল। এইসব বাজে কথা শোনাতে চাও শোনাও, কিন্তু তার জন্যে এই ধরনের সব জানতা ভাব দেখিও না। কথা কাটাকাটি থেকে দুজনের মধ্যে মন কষাকষি দেখা দিল। অনেক কষ্টে আমি দুজনকেই থামিয়ে দিলাম। আচ্ছা, শুভরাত্রি বলে মার্গ্রেভ ঘর থেকে বেরিয়ে গেল। আর তখনই আমার প্রথম খেয়াল হলো যে আমার ঘরের দুটো দরজা খুলে সে বেরিয়ে গেল। ডিয়েকন ঘরে ঢোকার সময় বাইরের ওক কাঠের দরজাটাও বন্ধ করে দিয়েছিল দেখে আমি অবাক হয়ে গেলাম। প্রশ্ন করলাম, ব্যাপার কি ডিয়েকন, ওকের দরজাটা বন্ধ করেছিলে কেন? বন্ধ করেছিলাম নাকি কি জানি, খেয়াল করিনি। হয়তো তোমার ঠান্ডা হওয়ার বাতিক আমাকেও পেয়ে বসছে। যাক সে কথা, আমি ঘুমোতে চললাম। ডিয়েকন চলে গেল। ব্যাপারটা ওখানেই চাপা পড়ল, কিন্তু আমার ওকের দরজাটা সে কেন বন্ধ করল সেই কথা জানবার কৌতূহলটা মন থেকে তাড়াতে পারলাম না। যতদূর মনে পড়ে এই প্রথম তাকে এই কাজটা করতে দেখলাম। তারপর থেকে বেশ কয়েকদিন আর ডিয়েকনের টিকিটিও দেখতে পেলাম না। সপ্তাহ 2 পরে যখন তার সঙ্গে দেখা হলো, তখন তার চোখে মুখে একটা বিপর্যস্ত ভাব আমার নজর এড়ালো না। জিজ্ঞাসা করলাম, লেস, কোনো গোলমাল দেখা দিয়েছে কি? গোলমাল? না তো, গোলমাল দেখা দেবে কেন? আমি আর চাপাচাপি করলাম না,
কিন্তু যেরকম অকারণ জোর দিয়ে সে আপত্তিটা জানালো, তাতে মনে হলো তার কথা সত্যি নয়। হয়তো তার ও ওয়েন্ডির ব্যাপারটায় ভাটা পড়েছে। কিছুই বলা যায় না, হতেও তো পারে। ইদানিং প্রায়ই লক্ষ্য করি, প্রায় সময়ই ডিয়েকানের ঘরের ওকের দরজাটা বন্ধ থাকে না। কিন্তু হঠাৎ করেই আমি নিজেই একদিন সেই ধারণাটাও বাতিল করতে বাধ্য হলাম। আমার রসায়নের নোট খাতাটা ডিয়েকান নিয়েছিল, সেটা আনতেই তার ঘরে গিয়েছিলাম। বাইরের ওকের দরজাটা বন্ধ না থাকায় একটু ঠেলতেই ভিতরের দরজাটা খুলে গেল। আমি ভিতরে ঢুকে গেলাম। উঁচু হাতল চেয়ারের পিঠটা ছিল আমার দিকে, অগ্নিকুণ্ডের একপাশে। চেয়ারটা প্রায় পেরিয়ে যেতেই খসখস শব্দ কানে এলো। ওয়েন্ডির আলিঙ্গন থেকে ডিয়েকান তার হাত ও পা গুটিয়ে নিচ্ছে। তো করে বললাম, আমি দুঃখিত, তোমাদের দেখতে পাইনি। কোনো রকমে টেবিল থেকে নোট খাতাটা তুলে নিয়ে ছুটে বেরিয়ে এলাম। সন্ধ্যার গোড়াতেই ডিয়েকান আমার ঘরে এলো। হেসে বললাম, খুব খেল দেখালে বটে। আমার তো ধারণা ছিল ওয়েন্ডি ঘরে থাকলে তুমি ওকের দরজাটা বন্ধ করেই রাখো। ভুলে গিয়েছিলাম ভাই। ডিয়েকান মুচকি হাসল বটে, কিন্তু আমার মনে কেমন যেন একটা সন্দেহ দেখা দিল। তককে তককে রইলাম। দেখলাম ওয়েন্ডি ঘরে ঢুকলেও সে ওকের দরজাটা বন্ধ করে না। অথচ আগে তো দেখেছি পড়াশোনা করবার সময়ও সে ওই দরজাটা বন্ধ করেই রাখত। একদিন বিকেলে আমার ঘরে পেয়ে তাকে চেপে ধরলাম। ঠিক ঠিক বলো তো লেস, ব্যাপারটা কি? কেমন যেন অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে ডিয়েকান বলল, তুমি ঠিকই ধরেছ নরম্যান, সত্যি এর একটা গভীর কারণ আছে, আর সেটা নারকীয়। উত্তেজনায় সে উঠে দাঁড়ালো। হাতের পেন্সিলটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। চাপা অনুচ্চ কণ্ঠে সে বলল, আসল কথা, যখনই ওকে দরজাটা বন্ধ করি আর আর ওয়েন্ডি আমার কাছে থাকে, ঠিক তখনই একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজ? কিরকম আওয়াজ? আমার ধারণা সত্যিকারের কোনো আওয়াজ নয়। প্রথমে ভালো করে ধরতেই পারিনি, কিন্তু ইদানিং আওয়াজটা বেশ জোরে হচ্ছে, অনেকটা অনেকটা করাতের মতো। দেখলাম তার গালের মাংসগুলো কুঁচকে যাচ্ছে, চোখের পাতা কাঁপছে। ওয়েন্ডি সে শব্দ শুনতে পায়? না, অন্তত আমি তাকে জিজ্ঞাসা করিনি, কিন্তু শুনতে পেলে সে নিশ্চয়ই আমায় বলতো। আর শব্দটা হয় যখন ওয়েন্ডি ঘরে থাকে আর ওকের দরজাটা বন্ধ থাকে। একটু ইতস্তত করে আবার প্রশ্ন করলাম, আচ্ছা, সেদিন রাতে ওক গাছের গল্পটা বলার পর থেকেই কি শব্দটা তুমি শুনতে পাচ্ছ? তা সেরকমই তো মনে হয়, কিন্তু তুমি যদি মনে করো যে এর পেছনে ওই মার্গ্রেভের হাত আছে, আমি কিন্তু তা মনে করি না। এই ব্যাপারে তার করবার কি আছে বলো তো? বরং আমার তো ধারণা এটা ওই পুরনো বাড়িরই কোনো কারসাজি। নানা ফাঁক ফোকর দিয়ে সনসন করে হাওয়া তো আসেই। সে হাসতে লাগলো। আমি উঠে জানলা দিয়ে নিচে তাকালাম। ডিয়েকানের এই অবস্থার জন্যে অংশ তো আমিই দায়ী। তাকে সাহায্য করতেই চাই, কিন্তু আমিই বা কী করতে পারি? মার্গ্রেভকে কথাটা জানানো তো আরও বোকামি হবে। স্থির করলাম ওয়েন্ডির সঙ্গে এই নিয়ে কথা বলবো। পরদিন সকালে কফি বারে তাকে একা পেয়ে গেলাম। প্রথমেই সেদিন ডিয়েকানের ঘরে আচমকা ঢুকে পড়ার জন্যে ক্ষমা চাইলাম। তা শুনে সে তো হেসেই খুন। তার কটা চোখে হাসির ঝিলিক বয়ে গেল। ওকে দরজা খোলা রেখে লেসলি তো কাণ্ডটা ঘটালো। যা বলেছ। আচ্ছা, সে যে বলে দরজাটা বন্ধ করলেই একটা শব্দ শুনতে পায়, সেটা কি ব্যাপার? আমি জানি না, কথাটা সেও আমাকে বলেছে, কিন্তু আমি কখনো কিছু শুনিনি। তবে লেসলি যে এখনও শব্দটা শুনতে পায় তা আমি ভালো করেই জানি, কিন্তু আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝি না। এটা তার এক ধরনের পাগলামি। ছাড়ো তো, যত সব গোলমেলে ব্যাপার। ওয়েন্ডি স্প্যানিশ ভাষার ক্লাস করতে চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, ওয়েন্ডিকে আমি পছন্দ করি। এই নিয়ে তার ও ডিয়েকানের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক, তা আমি চাই না। কিন্তু আমিই বা কী করতে পারি? একসময়
ওক গাছ কাটার গল্পটা মনে পড়ে গেল। কফি বার থেকে বেরিয়ে কলেজের মাঠের দিকে তাকালাম। রৌদ্রতপ্ত বাতাস বেশ মিষ্টি লাগছে, নতুন ঘাস কাটার গন্ধে ভরপুর। হঠাৎ চোখে পড়ল, ওই তো একটা গাছ ছিল, অথবা গাছের গুড়ি। আমার জানলা থেকে খুব দূরেও নয়। গাছটা এমনভাবে কাটা হয়েছে যে একটা বৃত্তাকার আসন গড়ে উঠেছে। একদল ছাত্র সেখানে বসে গুলতানি করছে। তাহলে কি ডিয়েকানের গল্পের সত্যিই কোনো ভিত্তি আছে? কি মনে করে লাইব্রেরিতে গিয়ে ঢুকলাম। কয়েকখানা জরাজীর্ণ প্রাচীন বই খুঁজে বের করলাম। এই তো লেখা আছে, একসময় এই অঞ্চলে প্রচুর পুরনো ওক গাছ ছিল। একখানা পুরনো মানচিত্রে অনেক ওক গাছ দেখানো হয়েছে। তারপর সেকেলে ইংরেজি ভাষায় লেখা আছে, হুবহু ডিয়েকানের সেই একই গল্প। জমিদার বাড়ির পাশেই ছিল একটা ওক গাছ, সেটা কাটা হলো, একটা ছেলে মারা গেল, মেয়েটা পঙ্গু হয়ে গেল। একেবারে এক গল্প, শুধু একটা বিবরণ আগে শুনিনি। ওডথর্প নামের সেই জমিদারবাবু পঙ্গু মেয়েটিকে বিয়ে করল। আরও একটা উল্লেখযোগ্য ঘটনা তাতে লিপিবদ্ধ রয়েছে। কেটে ফেলা ওক গাছটাকে চিরে তক্তা বানিয়ে তাই দিয়ে জমিদার বাড়ির ঘরের বাইরের দরজাগুলো তৈরি করা হয়েছিল। আরও অনেকগুলো প্রাচীন বই খুলে বসলাম। ওডথর্পের বংশধরদের কোনো হদিশ যদি মেলে। পাতা ওল্টাতেই স্থানীয় ভদ্রলোকদের কিছু কালির আঁকা প্রতিকৃতি চোখে পড়ল, আর তাই দেখে আমার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হলো। জীর্ণ হলুদ পাতায় আঁকা যে তীক্ষ্ণ গভীর চোখগুলি আমার দিকে তাকিয়ে আছে, তার উপর ঝুঁকে পড়লাম। এমনকি ছবির নিচেকার পরিচয়লিপি পড়বার আগেই বুঝতে পারলাম যে এটা ওডথর্পেরই প্রতিকৃতি, কারণ সেই মুখে মারগ্রেভের মুখটাই যেন কেটে বসানো। ছবি ও তার চিন্তার মধ্যে এমনই ডুবে গিয়েছিলাম যে সহকারীটি এসে লাইব্রেরি বন্ধ হবার সময় হয়েছে জানাতে আমি চমকে উঠলাম। বাইরে বেরিয়ে এলাম। একটা বাতাস উঠেছে, কাটা ঘাসগুলো বাতাসে উড়ছে, আর সবুজ মাঠের এক প্রান্তে বসে ওয়েন্ডি ও মারগ্রেভ গভীর আলোচনায় ব্যস্ত। দৃশ্যটিতে দোষের কিছু নেই, তবু কেমন যেন দৃষ্টিকটু লাগল। বাতাসে ওয়েন্ডির চুল উড়ছে, আর মারগ্রেভের গাউনটা উড়ছে বাদুড়ের কালো ডানার মতো। তাড়াতাড়ি সেখান থেকে চলে এলাম বৃত্তাকার গুড়িটির পাশ দিয়ে। আসনটার মাপ দেখেই বোঝা যায় যে গাছটার বেড় ছিল প্রায় 4 ফুটের মতো। জমিদার বাড়িতে ফিরে এলাম। ডিয়েকন চিন্তিত মুখে অন্ধকার বারান্দায় পায়চারি করছে। মুখোমুখি হতেই সে চমকে দাঁড়িয়ে পড়ল। উঁচু জানলা দিয়ে আসা ম্লান আলোয় তার মুখটাকে হতশ্রী দেখাচ্ছে। কি হয়েছে লেস? কোনো অঘটন ঘটেছে নাকি? প্রশ্ন করলাম। হ্যাঁ, আমি তার এক হাতে নোট খাতার একটা ছেঁড়া পাতা থরথর করে কাঁপছে। এখনও ওয়েন্ডি ঘরে নেই, অথচ অথচ সেই শব্দটা এখনও শুনতে পাচ্ছি। সে পেছন ফিরে তাকালো। ওকের দরজাটা খোলা। ঘরের চৌকাঠ থেকে দিনের আলো ছড়িয়ে পড়েছে। আচ্ছা লেস, গাছের গল্পটা কি সত্যি তুমি বানিয়ে বলেছিলে? আমি থামলে সে অন্যমনস্কভাবে মাথা নাড়ল। তাহলে ওই শব্দটা সত্যি হয় কেমন করে? আর তা শুনে তুমি পালাচ্ছই বা কেন? তাকে তার ঘরে নিয়ে যেতে চেষ্টা করলাম, কিন্তু নিজেকে সে ছাড়িয়ে নিল। না। দেয়ালে দেয়ালে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। ও কাঠের দরজা বন্ধ করে পড়তে চেষ্টা করলাম, করার চলতে আরম্ভ করলো, পিছনে সামনে। সে মুঠোর ভিতরকার দলা পাকানো কাগজখানার দিকে তাকালো। তারপর কোনো রকমে এইটুকু লিখেছি। তারপরই শুরু হলো ডালপালা কাটার শব্দ। একটু শান্ত করার জন্যে তাকে আমার ঘরে নিয়ে গেলাম। ওয়েন্ডির সঙ্গে তোমার আবার কখন দেখা হবে? আজ রাতেই তার আসার কথা। ডিয়েকন
মাথার পেরেকের মতন খাড়া চুলে হাত বুলোতে লাগলো। হঠাৎ সে পাগলের মতন প্রশ্ন করল, সে তো বলেছে আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার কি ধারণা সে ঠিক কথাই বলেছে? আমরা যেন পরস্পরকে এখন আর ঠিকঠাক বুঝতে পারছি না। লেস, আমার কথা শোনো। অবস্থার মোকাবিলা করতে চেষ্টা করো, নইলে এসবের পেছনে কি আছে তা কোনো দিন বুঝতে পারবে না। আজ কি একটু শক্তির পরিচয় দিতে পারবে না? ওকের দরজাটা বন্ধ করতে পারবে না? হয়তো হয়তো তাতে শব্দটা এত জোরে হবে যে ওয়েন্ডিও শুনতে পাবে। তাকে অন্তত এটা বোঝাতে পারবে যে দুজন একসাথে থাকলে তোমরা সব কিছুর মুখোমুখি দাঁড়াতে পারো। এইভাবেই এই ভয় তোমাকে জয় করতে হবে। তখনকার মতন প্রস্তাবটা বেশ ভালোই মনে হলো, কিন্তু সেটা যে এতখানি কার্যকর প্রমাণিত হবে তা আমি ভাবতেই পারিনি। তার ঠোঁট দুটো কুঁচকে যেতে লাগলো। কিন্তু কি জানো মার্গ্রেভ? মার্গ্রেভের আবার কি হলো? ডিয়েকন ইতস্তত করল। কিছু না। মুখটা মুছল, চোখে যেন ভয়ের ঝিলিক। আমি সরল বিশ্বাসে বললাম, যদি প্রয়োজন মনে করো, যখন ওকের দরজাটা বন্ধ করবে তখন আমি বাইরে থেকে নজর রাখতে পারি। ঠিক আছে, চেষ্টা করব। সেই রাতে ডিনার খেতে গেলাম না। ডিয়েকনকে না জানিয়ে ওয়েন্ডির কলেজে গিয়ে তার সঙ্গে দু একটি কথা বললাম। আমি যে জানতে পেরেছি যে ডিয়েকনের গল্পটা সত্যি, সেই কথাও তাকে সংক্ষেপে বললাম। ওয়েন্ডি, তুমি যদি চাও সে এই ভয়টা কাটিয়ে উঠুক, তাহলে তোমাকেই তাকে সাহায্য করতে হবে। আজ রাতে সে ওকের দরজাটা বন্ধ রাখতে রাজি হয়েছে, যদিও শব্দটা আরও বেড়েছে। কাজেই সে যাতে দরজাটা বন্ধ রাখে সেটা অবশ্যই দেখবে। স্কার্ফটা নাড়তে নাড়তে ওয়েন্ডি বলল, আর সে যদি আবার শব্দটা শুনতে পায় তাহলে? তখন আমি কি করব? শুধু শুনে যাবে। মনে রেখো, এটা তোমার কাছে সাধারণ ব্যাপার হলেও তার পক্ষে মারাত্মক রকমের গুরুতর। কিন্তু আমি যদি তখনও কিছু শুনতে না পাই, আমি কি তবুও শোনার ভান করব? নাকি তাকে বোঝাতে চেষ্টা করব যে শব্দ কিছুই নেই? সেটা তুমি যা ভালো বুঝবে তাই করবে। শুধু তাকে একটু সহানুভূতি দেখাবে। এই ব্যাপারটা বেচারাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই মুহূর্তে আমার মনে হলো তার আচরণ যেন একটু অন্যরকম, যেন আমার কৌতূহল দেখে সে সন্তুষ্ট নয়। মার্গ্রেভের কথা মন থেকে মুছে ফেললেও হঠাৎ আমার মনে একটা সন্দেহ ঝিলিক দিয়ে উঠল। বললাম, তুমি তো এখনও লেসলিকে চাও, তাই না? তাকে চাই কি না? চাইতাম, কিন্তু নরম্যান, তোমাকে খোলাখুলি বলি, আজ রাতে আমি তার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাই। কিন্তু কেন? কারণটা কি? ওয়েন্ডি বিচলিত বোধ করল, হয়তো কিছুটা ভয়ও পেল। তারপর চোখ তুলে আমার দিকে তাকালো। কারণটা খুবই সাধারণ, জ্যাক মার্গ্রেভ। কাজেই আজ রাতে যখন লেসলির ঘরে আমি যাব, তখন সত্যি আমি চাইবো না যে ও ওকের দরজাটা বন্ধ করুক। কিন্তু তুমি যদি মনে করো তাতে তার ভালো হবে, তাহলে যাতে সে ওকের দরজা বন্ধ করে আমি সেই কাজই করব। এই কথার জবাব দেওয়া শক্ত। ভালো, ধন্যবাদ ওয়েন্ডি, কিন্তু খুব সাবধান। এই সতর্কবাণী শুনিয়েই ক্ষুণ্ণ মনে সেখান থেকে চলে এলাম। ওয়েন্ডি ও মার্গ্রেভ, হে যে কল্পনার অতীত এক রূপকথা। আমি মন থেকে সন্দেহটা বাতিল করতেই চাইলাম, কিন্তু পারলাম না। মাথার উপরে শীষের কফিনের মতন ধূসর ও ভারী মেঘের দল উড়ে চলেছে। কলেজে ফিরে দেখলাম বাতাসের দিকে মাথা নুইয়ে ডিয়েকন এগিয়ে আসছে ওয়েন্ডিকে নিয়ে যেতে। তাকে এড়াবার জন্য একটা গলিতে ঢুকে পড়লাম। নিজেকে বারবার প্রশ্ন করতে লাগলাম, কাজটা ভালো করলাম কি? ভারী আকাশের মতন সংকটটাও ভারী হয়ে আমার মাথার উপর চেপে বসল। জমিদার বাড়ির ভিতরে পাথরের বারান্দায় বাতাসের দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে। থামলাম।
বারান্দার শেষ প্রান্তে ডিএকানের দুটো দরজাই সপাটে খোলা। একটা সুবাস আমার নাকে এলো। সিঁড়িতে একটা পায়ের শব্দ শুনে চমকে উঠলাম। মুখ ফিরিয়ে দেখি মার্গ্রেভ আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমাকে পাশ কাটিয়ে যেতে চায়। ডিএকানের ঘর থেকে যে মৃদু আলো আসছিল তাতেই দেখলাম তার মুখটা ছাইয়ের মতন সাদা, চোখের কোণে কালি। সরে দাঁড়ালাম, আর সেও নিঃশব্দে মৃদু হেসে সিঁড়ি বেয়ে তার দোতলার ঘরে উঠে গেল। লাইব্রেরিতে দেখা প্রতিকৃতির সঙ্গে তার মুখের মিলটা লক্ষ্য করার মতো। সেই ভুতুরে প্রস্তাবটা মন থেকে তাড়াতে ডিএকানের দরজাটাকে ভালো করে দেখার জন্য সেই দিকে এগিয়ে গেলাম। অসাধারণ কিছুই চোখে পড়ল না। জমিদার বাড়ির অন্য সব ঘরের মতোই ভিতরের ও বাইরের দরজার মাঝখানে ফুট চারেকের মতন ফাঁকা জায়গা রয়েছে, একটা ছোটোখাটো অলিন্দের মতন। বাইরের ওকের দরজাটা মজবুত, মুহূর্তের জন্য সেটাকে বন্ধ করলাম। লোহার মোটা হুড়কোটা পরীক্ষা করে দেখলাম। ঘরে অগ্নিকুণ্ডটা জ্বলছে, তারই টানে দরজার নিচ দিয়ে এক ঝলক হাওয়া ঘরে ঢুকল। অলিন্দটার একপাশে একটা কাবার্ড বসানো, দু চারটে ঘর মোছার বাসন ছাড়া কাবার্ডটা খালি পড়ে আছে। হঠাৎই কথাটা মনে এলো, এইখানে লুকিয়ে থাকলে কেমন হয়? গোয়েন্দাগিরি? না, আমি তো কথা দিয়েছি ডিএকানের ঘরের উপর নজর রাখব। তাড়াতাড়ি সেখানে লুকিয়ে পড়লাম। অচিরেই পায়ের শব্দ ও তাদের কণ্ঠস্বর শুনতে পেলাম। তারা অলিন্দে পা রাখল। ঘন ঘন নিঃশ্বাস ফেলে ডিএকান ওকের দরজাটা ঠেলে বন্ধ করে হুড়কোটা তুলে দিল। তারা ঘরে ঢুকে ভিতরের দরজাটাও বন্ধ করে দিল। আলো আসার সব পথ বন্ধ হয়ে গেল। কাবার্ডের ভিতরটা কয়লার মতন কালো, নড়তে চড়তেও পারছি না। পাছে ঘর মোছার বাসনপত্রের শব্দে ডিএকান ও ওয়েন্ডি ভয় পায়। অগ্নিকুণ্ডের কয়লার মধ্যে লোহার শিক নাড়াচাড়ার শব্দ শুনতে পেলাম। আগুন যতই জোরদার হচ্ছে ততই দরজার ফাঁকফোকর দিয়ে বেশি করে বাতাস ভিতরে টানছে। তাদের অস্পষ্ট কথাবার্তা কানে এলো। ওয়েন্ডি বলল, লেসলি, জ্যাক মার্গ্রেভ সম্পর্কে যা বললাম সেটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এর মধ্যেই কথাটা বলা হয়ে গেছে। ডিএকানের উচ্চ কণ্ঠস্বরে অসন্তুষ্টির আভাস। না, ওই লোকটার মধ্যে তুমি যে কী দেখেছো আমি বুঝি না। ও তো একটা কিট মাত্র। আজ রাতে এখানে আসাই আমাদের উচিত হয়নি, কোনো অর্থ হয় না। দেখো লেসলি, চূড়ান্ত আলোচনা করার পক্ষে এটাই উপযুক্ত স্থান। আর কিছু না হোক, স্থানটার একটা ঐতিহ্য আছে বলো। তাছাড়া এখানে এভাবে আসা এ তো আমাদের অনেক দিনের অভ্যেস, তাই না? মনে মনে বললাম, অভ্যাসই বটে। এই ঘর যেখানে তারা পরস্পরকে ভালোবেসেছে, ভবিষ্যতের স্বপ্ন দেখেছে, আজ রাতে সেখানেই তারা এসছে কোনো অশুভ শক্তির টানে। ওয়েন্ডি ভাঙা গলায় বলল, লেসলি, আমার কথা শোনো, দরজার কাছ থেকে এদিকে এসো। ডিএকানের পায়ের শব্দ শুনতে পেলাম, আবার থামল। আচ্ছা, তুমি কি কখনো মার্গ্রেভকে বলেছো, মানে এখানে যা ঘটে সে কথা? কোনো জবাব শুনতে পেলাম না। তারা চুপচাপ থাকায় মনে হলো দুজনই বাতাসে কান পেতে আছে। অন্ধকারে চোখ ও কান দুই খাড়া করলাম। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। তার পরের প্রশ্নে ফুটে উঠল বিকারের বিকৃত স্বর। ওয়েন্ডি, মুখোমুখি দাঁড়িয়ে শব্দটাকে যদি তাড়িয়ে দিতে পারি তবু কি কোনো আশা থাকবে না? আমি বলতে চাই, তবু কি ভাঙা কাজ জোড়া লাগবে না? ডিএকানের কণ্ঠস্বর মিলিয়ে গেল। ওয়েন্ডির অস্পষ্ট স্বর কোনো ক্রমে কানে এলো। আমি জানি না, সত্যি বলছি, আমি জানি না। দরজার ফাঁক দিয়ে আসা একটা অপার্থিব আর্তনাদে সেই কণ্ঠস্বর চাপা পড়ে গেল। তারপরেই, লেসলি, শুনতে পাচ্ছ? শোনো, ওই আওয়াজটা। আমিও শুনতে পেলাম।
বাতাসের আর্তনাদে একটা বিচিত্র ছন্দ বাজছে, চাপা নিঃশ্বাসের মতন ছলনাময়ী। ওয়েন্ডির আর্ত কণ্ঠস্বর। লেসলি, লেসলি! আমার মনেও কোনো সন্দেহ রইল না। বুঝলাম ডিয়েকান চলৎশক্তি রহিত হয়ে দাঁড়িয়ে আছে। আবার ও ওয়েন্ডির চাইতেও স্পষ্টতর করে সে শুনেছে করাতের কর্কশ ঘসঘস শব্দ। বাতাসের ঝাপটা এলো, কাবার্ডের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। চমকে উঠলাম, ঠেলে খুলতে গেলাম, কিন্তু ছিটকিনিটা পড়ে যাওয়াতে আমি ভেতরে আটকা পড়ে গেছি। হাত বেয়ে ঝরতে লাগলো কপালের ঘাম। ঘসঘস শব্দটা যেন আমার মাথাটাকেই চিড়ে ফেলছে। সব শক্তি হারিয়ে ফেললাম। গাছের গুড়ির মধ্যে করাতটা কেটে বসে যাচ্ছে। আবার শুনতে পেলাম ওয়েন্ডির চিৎকার। অনেক দূর থেকে, বহু শতাব্দীর চার দেয়ালের মধ্যে আমি বন্দী, একটা ওক গাছের ভিতরে সমাহিত। এক পাটি নিষ্ঠুর দাঁত এগিয়ে আসছে আমার দিকে। চোখ দুটোকে উপরে তুলে দরজার উপর চাপ দিয়ে হাঁপাতে লাগলাম। দরজার কাঠ যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। শব্দায়মান ধাতুর মতন কানে বাজছে আমারই রক্তের স্রোত। চোখের মণিতে আলোর ফুলকিগুলো নাচছে করাতের সাদা গুঁড়োর মতন। অনেক দূর থেকে বাতাসে ভেসে এলো চিৎকার। আমি সম্পূর্ণ বিহবল, কিন্তু মনে হলো সেটা মারগ্রেভের কণ্ঠস্বর। পাগলের মতন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে লাফ দিলাম। হঠাৎই কাবার্ডে ছিটকিনিটা ভেঙে পড়ে গেল। বেরিয়ে এলাম অন্ধকার অলিন্দে। ঝড়ের আর্তনাদ রূপান্তরিত হলো গাছ কাটার শব্দে। একটা শক্তিশালী কিছুকে যেন বিদীর্ণ করা হচ্ছে। ওকের দরজাটা সশব্দে দেওয়ালের উপর আছড়ে পড়ল। আমার কাঁধে ভয়ঙ্করভাবে আঘাত করল। ঘুরে দাঁড়াতেই মারগ্রেভের মুখোমুখি। বারান্দার অস্পষ্ট আলো ছায়ায় কালো রেখাচিত্রের মতন টলতে টলতে সে এগিয়ে আসছে। কাঁধে ভীষণ যন্ত্রণা, কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারছি না। কান রয়েছে ওয়েন্ডির চিৎকারের দিকে। সেই চিৎকার ডিয়েকানের ঘর থেকে আসছে না, আসছে 400 বছরের সময়ে সমুদ্রের ওপার থেকে। মারগ্রেভের সাহায্যে ভিতরের দরজাটাও খুলে ফেললাম। মুহূর্তের জন্য অতীতের ছায়া ঘরটাকে ঢেকে দিল। কিছুই চিনতে পারছি না। সদ্য কাটা করাতের গুঁড়ো, ডালপালা গন্ধে আমার মাথাটা ঘুরে গেল। বাতাসের হাহাকার কমে আসার সঙ্গে সঙ্গে সেই অবস্থাটাও কমে গেল। দেখলাম বুক কেসে হেলান দিয়ে ওয়েন্ডি কাঁদছে। মারগ্রেভ ততক্ষণে তার কাছে গিয়ে তার গলা জড়িয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। মুখ ফেরাতেই মেঝেতে চোখে পড়ল। সন্ধ্যার আবছা আলোয় দেখলাম রক্তের স্রোতে ভাসছে লেসলি ডিয়েকানের বিচূর্ণিত দেহ। যেন প্রচণ্ড জোরে আঘাত করে কেউ তাকে মেরে ফেলেছে। মারগ্রেভ ওয়েন্ডিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম ওয়েন্ডি খুঁড়িয়ে হাঁটছে। আর তখনই ডিয়েকানের রক্তাক্ত হাতের কাছে চেয়ারের নিচে পেলাম সেই একটিমাত্র ওকের বীজ, যেটাকে আমি 20 বছর ধরে আমার কাছে রেখে দিয়েছি। আমি বিশ্বাস করি না সেই বীজটা তার আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে সেইখানে গিয়ে পড়েছে। অশুভ শক্তিকে দূরে রাখার জন্য কোনো স্মারক সঙ্গে রাখার ছেলে সে নয়। তবু অতীতের কথা ভাবতে বসলেই মনে পড়ে আমি স্পষ্ট শুনেছিলাম মারগ্রেভ ওয়েন্ডিকে ডেকেছিল, কিন্তু সেই কথা সে অস্বীকার করেছে। দুজনের কাউকেই আর কোনো দিন আমি দেখতে পাইনি। ডিয়েকানের মৃত্যুর 6 মাস পরেই তাদের বিয়ে হয়েছিল। ওয়েন্ডির দৈহিক কোনো ক্ষতি হয়নি, তবে যতদূর জানি সে এখনো খুঁড়িয়েই হাঁটে। সে রাতে সেই ঘরের মধ্যে আসলে কি ঘটেছিল কোনো তদন্তেই তা প্রকাশ পায়নি।
ওয়েন্ডির কথাও সকলে বেমালুম ভুলে গেছে। নিজেকে সবসময় বোঝাই আমার তো কোনো দোষ ছিল না, কিন্তু হয়তো একটা অপরাধবোধ থেকেই আবার দুঃস্বপ্নটা ফিরে এসছে। রসায়ন শাস্ত্রের লেকচারার হয়েই আমি এখানে ফিরে এসেছি। আর ভাগ্যের কি নিষ্ঠুর খেলা, ডিয়েকানের সেই পুরনো ঘরটাতেই আমাকে থাকতে দেওয়া হয়েছে। ঘরটা এখনো সেই রকম অসংস্কৃত সেকেলে অবস্থাতেই আছে। সেই বীজটাকে রাখার আর কোনো মানে হয় না। সেটাকে পুড়িয়ে নষ্ট করে দিলে হয়তো এই ভৌতিক দুঃস্বপ্নের হাত থেকে মুক্তির একটা সুযোগ পেতে পারি, কিন্তু সে বিষয়েও আমি খুব নিশ্চিত নই। আগুনের শিকার মধ্যে বীজটা পুড়ছে। বাইরের দরজার হুড়কোটা এঁটে দিয়ে এই কাহিনী লিখছি, আর মনে হচ্ছে করাত চলার মৃদু ফিসফিস আওয়াজ যেন শুনতে পাচ্ছি। শুনছিলাম কেনেথ হার্কার রচিত দ্য স্পোর্ট অফ দ্য ওক গল্পের বাংলা রূপান্তর ওক কাহিনী, আর ভাবছিলাম গাছেরা মরে ফার্নিচার না হয়ে যদি ভূত হতো, তাহলে আমার আপনার পক্ষে ঘরে টেকাই দায় হতো। যাকগে, আপাতত ঘরেই থাকুন আর শুনতে থাকুন রহস্য এক্সপ্রেস প্রতি রবিবার।